দেশের এই ক্রান্তি লগ্নে আমার হৃদয়ের মধ্যে হানা দিচ্ছিল যেন আমার কিছু কথা বলার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই বলার মধ্যে একজন মহিয়সী লেখকের কথা না বললেই নয়। উনি ফরাসি রাইটার গুস্তাভ লে বন, এবং যার লেখা বই দ্য ক্রাউড স্টাডি অফ দ্য পপুলার মাইন্ড। তো এই বইটার বেশ একটা প্রভাব রয়েছে আমার কথা বলার মধ্যে। তো প্রাথমিক পর্যায়ে যদি আমি বলি বা আমরা বলি যে রায়ট মুভমেন্ট, রেভুলেশন, দাঙ্গা, আন্দোলন এবং সরকার পতনের যে প্রচেষ্টা, আসলে এগুলো কেন হয় এবং এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, মূলত যখন একটা শক্তি, রাষ্ট্রীয় শক্তি বা রাষ্ট্রীয়ের বাইরের শক্তি, যখন প্রতিনিয়ত কোনো একটা জনগোষ্ঠীর উপরে তাদের নির্মম শাসন অর্পিত করে জনগণের চাওয়া পাওয়ার বিরুদ্ধে, তখন নিষ্পেষিত জনগণ একটা সময় প্রতিবাদী হয়ে ওঠে এবং সেই প্রতিবাদীর ভাষা হয়ে ওঠে দাঙ্গা, আন্দোলন এবং সরকার হটাও। তো সেক্ষেত্রে আন্দোলনটা কিভাবে ঘটে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, কারণ আন্দোলন তো হঠাৎ করে বা এমনি এমনি হয় না। এটা কালেকটিভ মাইন্ড, অর্থাৎ সমষ্টিগত জনগণের মনের বা চিন্তার যে রেজাল্ট, সেটার মধ্য দিয়েই ঘটে। তো এই ক্রাউড মাইন্ড কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা গভীরভাবে জানার চেষ্টা করব, এবং আন্দোলন কিভাবে ঘটে তো সেটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আন্দোলন ঘটার ক্ষেত্রে তিনটা শক্তি কাজ করে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক শক্তি, আর আরেকটা শক্তি যেটা ইন বিটুইন, যেটা ইন্টারনাল, অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল শক্তির সমন্বয়ে যে মুভমেন্টগুলো ঘটে বা আন্দোলনগুলো ঘটে। তো আমরা যদি অভ্যন্তরীণ আন্দোলনের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যখন একটা জনগোষ্ঠী রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করে সেই অভ্যন্তরীণ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ মুভমেন্ট বা আন্দোলন, যেটা বাংলার বুকে হয়েছিল 6 ডিসেম্বর 1990 সালে, যেটা এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশি গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মোচন হয়। আমি এখানে কেন বাংলাদেশি গণতন্ত্রের কথা বললাম? গণতন্ত্র আসলে এটা ভ্যারি করে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র, বেসড অন তাদের কালচার, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং পার্টিকুলারলি যেটা ইনস্টিটিউশনস। যাই হোক, আমি এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। তো অন্যদিকে আমরা যদি দেখি যে এক্সটার্নাল বা সম্মিলিত এক্সটার্নাল এবং অভ্যন্তরীণ যে শক্তি, সেটার মধ্য দিয়ে আন্দোলন কিভাবে ঘটে, তো আমরা এখানে দেখতে পারি যে ইরাক এবং লিবিয়া, তাদের জনগণ যখন সাদ্দাম হোসেন এবং মোহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধে রুখে দাঁড়ালো, তাৎক্ষণিকভাবে আমেরিকা এবং ন্যাটো রাষ্ট্রগুলো সমন্বিত আক্রমণে তাদের পতন ঘটিয়ে দিল, বিশেষ করে সাদ্দাম হোসেন এবং মোহাম্মদ গাদ্দাফির যে গভর্নমেন্ট। আর একটা আন্দোলন যেটা বললাম এক্সটার্নাল, এটা কিভাবে ঘটে? তো সেই ক্ষেত্রে অনেকাংশে পরিপূর্ণ এক্সটার্নাল না, অফকোর্স ইন্টারনাল কিছু শক্তি সবসময় থাকেই। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে বেসড অন অ্যাজামশন 95% বা 98% যেটা হচ্ছে এক্সটার্নাল শক্তির প্রভাব ছিল। যখন আমরা দেখতে পারি যে ফিদেল কাস্ট্রো তার গভর্নমেন্ট এস্টাবলিশ করলো আমেরিকান ঔপনিবেশিক শক্তিকে হটিয়ে, তাদের পক্ষের শক্তিকে হটিয়ে জনগণের ক্ষমতাকে এস্টাবলিশ করা হলো। তো তখনই আমেরিকা, বিশেষ করে আমেরিকান সিআইএ, তারা তাদের কমব্যাট, তাদের একটা স্পেশাল আর্মি ফোর্স দিয়ে সেখানে যে 1400 কিউবান যাদেরকে এক্সাইলড করা হয়েছিল, অর্থাৎ সেই দেশের প্রেক্ষাপটে সেই দেশের রাজাকার যাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরকে নিয়ে আমেরিকান সিআইএ এবং তাদের একটি স্পেশাল ফোর্স 17 এপ্রিল 1961 সালে তারা দ্য বে অফ পিগস সেই স্থানে তারা ল্যান্ড করে, এবং ল্যান্ড করার সঙ্গে সঙ্গে তারা চরম প্রতিহতের মুখোমুখি হয় কিউবান আর্মি দ্বারা এবং তাদের জনগণের সহায়তা নিয়ে। তো শেষ পর্যন্ত আমেরিকার পক্ষের শক্তি
বিশেষ করে সিআই যে চাওয়া পাওয়া যে এক্সপেকটেশন তাদের ছিল সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তো যাই হোক, আমরা আন্দোলন কিভাবে ঘটে সেই বিষয়টাকে জানলাম। এখন আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে আন্দোলনের উৎস কিভাবে ঘটে। তো সেই ক্ষেত্রে যদি আমরা জানতে চাই আন্দোলনের অরিজিন অফ মুভমেন্ট বা রায়ট বা রেভলিউশন, তো সেই ক্ষেত্রে যদি আমরা বুঝতে চাই আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন একটা জনগোষ্ঠী তারা ঔপনিবেশিক শক্তির দ্বারা পরিচালিত হয়, সেই শক্তির বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়ায়, এটা এক ধরনের আন্দোলন। আর একটা আন্দোলন যেটা অভ্যন্তরীণ রাষ্ট্রীয় গভর্নমেন্টের বিরুদ্ধে অভ্যন্তরীণ শক্তি রুখে দাঁড়ায়। তো এখানে এই জন্য আমি বলতেছি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যখন রাষ্ট্রের জনগোষ্ঠী যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই ক্ষেত্রে তাদেরকে অনেক রক্ত এবং প্রাণ দিতে হয়। বাট এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে যখন একটা রাষ্ট্র স্বাধীন হয়, এটার ফল অনেক মধুর, কারণ প্রজন্ম থেকে প্রজন্ম এর সুফল ভোগ করতে থাকে। যদিও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যখন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলো পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই সফলতা কিন্তু নতুন প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করতেই থাকবে। এর আউটকামসটা অনেক পজিটিভ সংখ্যাগরিষ্ঠ সময়। কিন্তু যখন অভ্যন্তরীণ গভর্নমেন্ট সেই রাষ্ট্রের গভর্নমেন্টের দ্বারা নিষ্পেষিত হয় অভ্যন্তরীণ পিপল, তো সেই ক্ষেত্রে যখন ওই জনগোষ্ঠী সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেখানে অবশ্যই তাদেরকে তুলনামূলক ঔপনিবেশিক শক্তির তুলনায় কম রক্ত এবং জীবন দিতে হয়। কিন্তু এদের আউটকামসটা অনেক সময় নেগেটিভ থাকে বা কিছু কিছু সময় পজিটিভও হয়। তো আমরা পজিটিভ যদি ধরি, সেক্ষেত্রে আমরা অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। অন্যদিকে নেগেটিভ যে আউটকামস সেটা আমরা যদি দেখি, আরব স্প্রিং, যেমন সাদ্দাম হোসেন এবং মোহাম্মদ গাদ্দাফি তাদের সরকারের পতনের মধ্য দিয়ে যে জনগণের দুর্দশা, অন্ধকার রাষ্ট্র বা কালো রাষ্ট্রের সৃষ্টি হলো, সেটা অবশ্যই আমরা কম বেশি অবগত। তো এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানার প্রয়োজন, সেটা এই আন্দোলনগুলো কিভাবে ঘটে এবং কারাই বা এই আন্দোলনের সাথে অংশগ্রহণ করে। তো দুইটা বিষয় আমরা জানবো এখানে। প্রথম যে বিষয়টাকে আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যখন কোনো জাতিগোষ্ঠী তাদের প্রতিষ্ঠিত, যাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে সেই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, নিষ্পেষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটা অনেক সময় অনেকটা যৌক্তিক এবং সর্বোপরি সর্বশ্রেণীর মানুষের কাছে একটা বাঁচা মরার লড়াই হয়ে যায় এবং সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করার চেষ্টা করে। তো এখানে এই প্রেক্ষাপটে আরও কিছু ইনসিডেন্ট বা ইভেন্টের কথা আমরা উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে যখন এই আন্দোলনগুলো শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া কন্টিনিউ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে যখন গভর্নমেন্ট বা তার প্রশাসন অপারেশনের দিকে যায়, তখন এটা আরও বেশি অগ্নিগর্ভ ধারণ করে। যেমন আমরা দেখতে পারি 2017 সালে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের যে কৃষক আন্দোলন যে সূত্রপাত ঘটে, সেখানে 5 জন কৃষককে হত্যা করা হয় 2017, এবং সেই আন্দোলনের তেজস্ক্রিয়া সেই হত্যার মধ্য দিয়ে আরও বাড়তে থাকে। আমরা আর একটা কারেন্ট বা রিসেন্ট উদাহরণ নিতে পারি, যেটা বাংলাদেশের কোটা আন্দোলন এবং ছাত্রদের সেই আন্দোলনের মধ্য দিয়ে, অফকোর্স তাদের কাছে এটা তাদের যৌক্তিকতা ছিল, সেটার মধ্য দিয়ে যখন হত্যার দিকে ধাবিত হয়, তখন কিন্তু এই আন্দোলনের রূপরেখা আরও বেশি অগ্নিগর্ভে ইরাপ্টেড হয়েছে, এর ধারাবাহিক মোড় অন্যদিকে যেতে থাকে। তো এখানে আরেকটা কথা যেটা আমরা অলরেডি বলছি, যেটা কারা এই আন্দোলনে পার্টিসিপেট করে। তো আমরা যেটা যৌক্তিক যে অধিকার, সেখানে সর্বস্তরের মানুষ কিন্তু অংশগ্রহণ আমরা দেখতে পারি। কিন্তু আরও কিছু আন্দোলনের সূত্রপাত হয় যেখানে শুরুটা কেমন হয় এবং কারা এই আন্দোলনের সাথে অংশগ্রহণে প্রথম ইন্ধন যোগায় বা অংশগ্রহণ করে। তো এখানে আমরা দেখব যে এই ক্ষেত্রে অনেক সময় যে মানুষগুলো ইগনোরেন্ট, যারা অসহায়, হেল্পলেস, যাদের অনেক সময় কম্পিটেন্সি নেই, স্কিল, নলেজ, বিহেভিয়ার সেট যেটা
জব মার্কেটের জন্য যথেষ্ট না, তখন তাদের ভিতরে বা পারিবারিক অবহেলা, সামাজিক অবহেলা বা রাষ্ট্রীয় অবহেলা, বিভিন্ন যন্ত্রণায় তারা হতাশাগ্রস্ত, তখন তাদের ভিতরে একটা প্রতিবাদের ভাষা বা আগুন জ্বলতে থাকে। তখন এই মানুষগুলো অনেক সময় তাদের যে মনের চেতনা সেটাকে মেলে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং প্রতিবাদের ভাষাগুলো তার বন্ধু সার্কেল বা ক্লোজ রিলেটিভস তাদের সাথে শেয়ার করে। যেহেতু প্রথম যে ব্যক্তি এই মেসেজটাকে ইন্ট্রোডিউস করে, তাদের যে কম্প্যাশন, তাদের যে ইমোশন, ভাব আবেগ, এটার সাথে এত পরিপূরক হয়ে যায়, তারা যেন নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না এই শব্দর সাথে, সেই থিমের সাথে, সেই ভাষার সাথে, যে তখন তার আশেপাশে যে মানুষগুলো এগুলো শোনে তখন তারা হিপনোটাইজড হয়ে যায়। হিপনোটাইজ যখন তাদের হিপনোটাইজড কন্টিনিউড হতে থাকে, তখন কিন্তু তারা তাদের যে কনশাস মাইন্ড, তাদের যে বিবেক, তাদের যে অ্যানালিটিক্যাল চিন্তা চেতনা, সেটা অনেক সময় কাজ করে না। এখানে তাদের ইমোশন বা আবেগটা বেশি কাজ করে। একটা উদাহরণ, যেমন কিছুদিন আগে আমরা শুনছি ফরিদপুর অঞ্চলের কোথাও একটা গাছ কথা বলছে। এই প্রপাগান্ডা মানুষের মধ্যে খুব গভীরভাবে নাড়া দিল। তো যখন একজন মানুষ সেই ইমোশনাল ভাবে, খুবই ভাব আবেগের সাথে ওই সংবাদটা তার আশেপাশের মানুষের কাছে ছড়িয়ে দিল যে আমি শুনতে পেরেছি গাছ কথা বলছে, সামহাও বাতাসের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তার মনের ভিতরে এই ধারণার সৃষ্টি হয়েছে। অফকোর্স সায়েন্টিফিক্যালি গাছ তার নিজস্ব ভাষা আছে, গাছ গাছের সাথে কমিউনিকেট করে, কিন্তু যে মানুষ শোনার যে সক্ষমতা, স্রষ্টা সেই অ্যাবিলিটি কিন্তু আমাদেরকে দেয়। তো যাই হোক, ওই মেসেজটা যখন সত্যরূপে সারা সমাজের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হলো, তখন তারা ওইটাকে বিশ্বাস করে ফেলল। এবং দেখা বা শোনার আগেই যখন মানুষ বিশ্বাস করে তার সাবকনসিয়াস মাইন্ডে বা ইমোশনাল ভাবে, তখন ওই মানুষ যখন ওই গাছের কাছে উপস্থিত হয়, তখন কিন্তু তার ইমাজিনেশন, তার ব্রেন কিন্তু ওইভাবেই কাজ করবে, যেটা বললাম হিপনোটাইজড। এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা ওটাকে বিশ্বাস করতে থাকে, যেখানে যৌক্তিকতার কোনো ব্যাখ্যা নেই বা যৌক্তিকতা ওখানে খুবই দুর্বল। তো যাই হোক, এখানে আরও কিছু উদাহরণ দিই। এটা কিভাবে একটা সিঙ্গেল বা গ্রুপ অফ পিপল থেকে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের আন্দোলন হয়ে রূপ নেয়। এটা কিভাবে সম্ভব, কিভাবে ঘটে, এর যাত্রাটা কেমন, কেনই বা ঘটে। তো এখানে আমরা দেখব যে অর্থাৎ একজন স্বতন্ত্র ব্যক্তি তার স্বতন্ত্র আইডিওলজি, চিন্তা চেতনাটাকে সমষ্টিগত চিন্তা চেতনার কাছে সমর্পণ করে। তাহলে এবার আমরা বুঝলাম যে যখন একটা স্বতন্ত্র ব্যক্তি তার আইডিওলজি, তার চিন্তা চেতনা, সমষ্টিগত চিন্তা চেতনার মধ্যে নিজেকে অর্পিত করে, মিশে যায়, তার নিজস্ব সত্তা বা নিজস্ব চিন্তার জায়গাটা দুর্বল হয়ে যায়, এটা তখন কালেকটিভ নেচারে পরিণত হয়। অর্থাৎ এটা সুন্দর উদাহরণ আমি দিতে পারি, যেটা পরিষ্কার এক গ্লাস পানি যতক্ষণ গ্লাসের মধ্যে আছে, এটা কিন্তু তার নিজস্ব স্বতন্ত্রতা ধারণ করতেছে, যদিও পুকুরের পানি, গ্লাসের পানি রূপ কিছুটা একই। তো যখন ওই গ্লাসের পানিটা আমরা পুকুরের পানির মধ্যে ঢেলে দিলাম, তখন কিন্তু সেই গ্লাসের পানি আর স্বতন্ত্র রূপ, যে পরিষ্কার পানি, সেটা ধারণ ক্ষমতা থাকলো না, তখন কিন্তু সে পুকুরের পানির সাথে মিশে গেল। তো এই প্রেক্ষাপটে আমি আবার বলি, এটা সংক্রমণ কিভাবে ঘটে। তো যখন আমরা দেখি যে আমাদের আইডেন্টিফিকেশনের জন্য আমাদের একটা ভিজুয়াল আইডেন্টিক্যাল বডি আছে, যেটা আমরা দেখতে পারি, কিন্তু আমাদের বডির ঊর্ধ্বেও, আমাদের মনের মধ্যেও বা চিন্তারও কিন্তু একটা রেপ্লিকেটেড ইনভিজিবল বডি আছে বা শরীর আছে, অদৃশ্যমান শরীর বা অদৃশ্যমান বুদ্ধিমত্তার যে জায়গাটা। তো আমরা বডিটাকে চিহ্নিত করতে পারি, কিন্তু আমাদের ইনভিজিবল যে শরীর, সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না। তো এখানে আমরা কিন্তু সহজেই দেখতে পারি, যখন করোনা ভাইরাস অ্যাটাক করলো সমস্ত বিশ্বে, তো এখানে করোনা ভাইরাস কিভাবে নিজেকে বিস্তার লাভ করলো, একটা বডি থেকে আরেকটা বডি, যে মানুষগুলো সচেতন ছিল না বা সচেতন ছিল অনেকাংশ, বাট প্রচণ্ড ভাইরাসের কারণে কিন্তু একটা বডি থেকে আরেকটা বডিতে আক্রান্ত করতে থাকলো। তো সেম আমাদের ইনভিজিবল যে বডি, শরীর, আমাদের যে চিন্তার জায়গা, তো এখানে আমরা কখনো ধর্ম দ্বারা, কখনো কৃষ্টি কালচার দ্বারা, কখনো পলিটিক্স দ্বারা, কখনো আন্দোলন দ্বারা, অর্থাৎ
একটা ইনভিজিবল বডি থেকে আরেকটা ইনভিজিবল বডিতে ভাইরাসের মতো এই সংক্রমক অনুসারে এই মেসেজটা পাস হতে থাকে, অর্থাৎ অতিক্রম করতে থাকে, বিস্তর লাভ করতে থাকে, এক্সটেন্ডেড হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা বললাম যে ব্যক্তির স্বতন্ত্রতার আর কোনো এখানে সেই ভ্যালু থাকে না, এখানে একটা কালেকটিভ সমষ্টিগত শক্তিতে রূপান্তরিত হয় এই আন্দোলনগুলো। যে উদাহরণটা দিলাম যে যখন এক গ্লাস পানি পুকুরের মধ্যে আমরা মিশিয়ে দিলাম, এটা পুকুরের পানিতে রূপান্তরিত হয়ে গেল। তো এই কালেকটিভ বা সমষ্টিগত আন্দোলনগুলোকে অনেক অপোজিশন গ্রুপ বা অনেক এক্সটার্নাল একটা রাষ্ট্রের শত্রু রাষ্ট্র থাকে, অনেক সময় সেই শত্রু রাষ্ট্রগুলো অপেক্ষা করতে থাকে যে ওই রাষ্ট্র বা ওই সরকারের দুর্দিন কখন আসবে। সেই সুযোগ সন্ধানে অপরচুনিস্টিক পিপল এই কালেকটিভ আন্দোলনের মধ্যে তারা নিজেদেরকে মিশাই দেয়। কিন্তু যেটা বললাম যে যারা কালেকটিভ শক্তিতে পরিণত হলো এরা কিন্তু অনেকটা হিপনোটাইজড, অনেক সময় এদের বিবেক অথবা অ্যানালিটিক্যাল যে ব্রেনগুলো সেটা কাজ করে না, অনেকাংশে শিথিল হয়ে যায়। তো এই সুযোগে যারা হিপনোটাইজড করার মতো শক্তি যাদের আছে, যেটা বললাম অপোজিশন বা অন্যান্য রাষ্ট্র, তারা কি করে, তাদের যে রং, আমরা বললাম পুকুরের পানি তার একটা নিজস্ব কালার আছে, সেটা খুবই পরিষ্কার একটা কালার, সেটা সহজে মানুষ বুঝতে পারে। তাদের যে প্রাথমিক আন্দোলনের যে রূপটা ছিল সেটা একটা বিষয়ের উপরে আন্দোলন শুরু হয়, কিন্তু যখন অপোজিশন পার্টি বা অন্যান্য শত্রু রাষ্ট্র যখন তাদের নিজস্ব কালার ওই পুকুরের পানির মধ্যে ছেড়ে দিল, তখন পুকুরের পানির কালারটা অন্য রূপ ধারণ করলো। তখন আর তার অরিজিন যে রূপ, অরিজিন যে কালার, সেটা আর থাকলো না। তখন কি ঘটে, তখনই এই প্রবলেমেটিক বিষয়গুলোর সূত্রপাত ঘটে। যাই হোক, এই বিষয়টা আমরা আরও ক্লিয়ারভাবে বলার বা এক্সপ্লেন করার চেষ্টা করব পরবর্তী স্টেপে। তো এখানে আরেকটা যে বিষয়ে আমরা দেখব, ওইটাকে ক্লিয়ারিফাই করার আগে, সেটা হচ্ছে আন্দোলনকারীরা যখন তাদের আন্দোলন কন্টিনিউ করতে থাকে, ইতিমধ্যে তাদের মধ্যে অপোজিশন পার্টি এবং রাষ্ট্রীয় যে শত্রু অন্য রাষ্ট্র তারা কিন্তু মার্জড হয়ে গেছে, তারা মিশে আছে। তো সেই প্রেক্ষাপটে যেহেতু আন্দোলনকারীরা হিপনোটাইজড হয়ে আছে, তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বা অনেক সচেতন মানুষও এই স্রোতধারায় নিজেদেরকে ধরে রাখতে পারে না। অর্থাৎ নদীর স্রোত যখন প্রখর হয় তখন কিন্তু কোনো বস্তু ওখানে নিজেকে স্থিরভাবে ধরে রাখতে পারে না, ওই স্রোতধারার সাথে বস্তুর মতো ভাসতে থাকে, যেমন কচুরিপানা, যেমন অন্যান্য অবজেক্টগুলো। একমাত্র শক্তিশালী দ্বীপগুলোই ওই স্রোতধারার বিপক্ষে তারা নিজেদেরকে মোকাবেলা করে নিজের অস্তিত্ব টিকায় রাখে। তো সেম এই সমাজের মধ্যে অনেক স্ট্রং ক্যারেক্টারিস্টিক যে মানুষগুলো, তারা তাদের স্বতন্ত্রতা ইভেন ওই আন্দোলনের সময়ও ধরে রাখে, তারা ওই স্রোতধারায় ভেসে যায় না। তো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আন্দোলনকারীরা দুইটা পিকচার তাদের ব্রেনে কাজ করে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ তাদের চোখ হয়ে যায় বিড়ালের চোখ, অর্থাৎ বিড়ালরা কিন্তু মানুষের মধ্যে অনেক কালার দেখতে পায় না, তাদের কালার লিমিটেশন আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা খুবই রিফ্লেক্টেড হয়। তো এখানে কি ঘটে, এই আন্দোলনকারীরা তাদের পক্ষের শক্তি এবং আর সমস্ত সাধারণ মানুষকে তাদের পক্ষের শক্তি হিসাবে বিবেচনা করে এবং তাদেরকে হোয়াইট হিসাবে এক সাইডে রাখে। এবং এর মধ্যে যদি তারা কোনো জ্বালাপোড়াও করে, সেক্ষেত্রে এটা তাদের প্রতিবাদের ভাষা, এটাকে তারা অন্যায় হিসাবে কখনো দেখে না, এটা তাদের অধিকার হিসাবে দেখে। অন্যদিকে ব্ল্যাক হিসাবে দেখে তাদের অপোজিশন গ্রুপকে, অর্থাৎ গভর্নমেন্টকে, অর্থাৎ গভর্নমেন্টের সমর্থকদেরকে পরিপূর্ণভাবে। এই সময় আন্দোলনের তীব্রতা বাড়তে পারে যদি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের পক্ষে শক্তি তাদেরকে কোনোভাবে কটাক্ষ করে, অপমানিত করে, তাদের ভাষা বোঝার চেষ্টা না করে, তখনই বা তাদেরকে যদি আরো শক্ত হস্তে দমনের চেষ্টা করে, তখনই কিন্তু এইটার তীব্রতা বাড়তে থাকে, যেমন আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেয়। তো যাই হোক, আমরা বুঝলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকটা বিষয়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আন্দোলনের প্রকৃতি, নেচার অফ মুভমেন্টস। এই ক্রাউড মাইন্ডের মধ্যে দিয়ে কীভাবে এটার কাজ করে, তারা কিভাবে এটাকে পারসিভ করে বা ধারণ করে। তো এখানে আমরা দুইটা বিষয়ের উপরে কথা বলবো, একটা হচ্ছে হিরোইজম আর একটা হচ্ছে অ্যানিমালিস্টিক নেচার। তো হিরোইজম যেটা আমরা দেখি, মানুষ যেখানে নিজেদেরকে নায়ক হিসাবে সংজ্ঞায়িত করে, অর্থাৎ তারা নিজেদেরকে
ইতিহাসের পাতায় উন্মোচিত করতে চায়, যাদেরকে যুগে যুগে জাতি স্মরণ করবে। তো এখানে হিরোইজম শব্দটা কেন আসতেছে? কারণ এই যে যুবক বা আন্দোলনের সাথে সম্পৃক্ত যে মানুষগুলো, অনেক সময় তারা অবহেলিত, হতাশাগ্রস্ত, তাদের প্রত্যাশিত যে সম্মান তাদের জীবনে কখনো অর্জিত হয়নি। তো এই ইভেন্ট বা এই আন্দোলনগুলো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এখানে তারা এমনভাবে অ্যাটাচড হয়ে থাকে বা হিপনোটাইজড হয়ে থাকে, যেখানে তাদের সমস্ত চিন্তা, চেতনা, জীবন উৎসর্গ করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে, এবং তারা জানে যে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে তারা ইতিহাস রচিত করতে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে তাদের ইমোশন, ইভেন তাদের প্রত্যেকটা শরীরের অর্গান এবং তাদের 50 ট্রিলিয়ন সেলস তাদেরকে খুবই উদ্দীপনার দিকে ঠেলে দেয়, কারণ তারা জানে তারা মহৎ কিছু কন্ট্রিবিউট করতেছে, বড় কিছু কাজ করতেছে, যেটা জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে। তো সেই প্রেক্ষাপটে কি ঘটে? সেই চেতনাটা কিছু কিছু মানুষের ভিতরে সেই ইমোশনটা আরো অধিকতর ধারণ করে। তো এই ধারণার মধ্য দিয়ে যে ইনসিডেন্টগুলো ঘটে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা রাষ্ট্রের একটা বাউন্ডারি থাকে। যেমন মানুষ, অথবা আমরা মনে করি যে ফিশ, মাছ তারা পুকুরে বসবাস করে, জীবন ধারণ করে, বা নদীতে। তো যখন ওই মাছ অত্যাধিক ইমোশন হোক আর অত্যাধিক এক্সাইটেড হোক আর যে কারণেই হোক, যখন সে পানির মধ্য থেকে তার পুকুর পাড়ে জাম্প করে সে পানি থেকে বের হয়ে আসে, তখন তার কি অবস্থা হবে? অফকোর্স যারা মাছ শিকারকারী তারা ওই মাছটাকে ধরে ফেলবে এবং তার মৃত্যু হবে। ঠিক আন্দোলনের মধ্যে যারা হিরোইজম, ইমোশনের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে, তারা অত্যাধিক এক্সাইটেড হয়ে থাকে। তাদের প্রিফ্রন্টাল যে কর্টেক্স, ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি, সেটা অনেকটা লিমিট হয়ে যায়। তো তারা কি করে? সেই বর্ডারটাকে ক্রস করে, তাদের কাছে কোনো বর্ডার আর মুখ্য নাই। সো অন্যদিকে যখন প্রশাসন এই বিষয়টাকে অবলোকন করে, কারণ প্রশাসনও ওই মুহূর্তে তারা কিন্তু আন্ডার স্ট্রেস। তো যখন মানুষ আন্ডার স্ট্রেস অবস্থান করে, তখন তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এগেন 30 থেকে 50% অনেকটা অকেজো হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। তাদের অনেক সময় সেরোটোনিন যে মানবিকতা, সেটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে তারাও সংকটের মধ্যে থাকে, জীবনটাকে রক্ষা করার জন্য তারাও চরম একটা হতাশাগ্রস্ত থাকে। তো এই মুহূর্তগুলো যখন এই হিরোইজম যে অ্যাক্টরগুলো যখন তারা বর্ডার ক্রস করে সম্মুখের দিকে আরো এগিয়ে গেল, তখন কি হলো? তার অপোজিশন যে প্রশাসনিক গ্রুপ, তারা সাইকোলজিক্যালি ভাবে যে সে যেহেতু ওই মুভমেন্টটাকে নেতৃত্ব দিচ্ছে, তার অনুসারীরাও তাকে ফলো করবে, অনুসরণ করবে। তখনই তারা তাদের অনেক সময় স্ট্র্যাটেজিক যে কৌশল, সেই কৌশল থেকে সরে এসে তারা অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যায় এবং তারা তাদেরকে হত্যা করে। এবং এই হত্যাগুলোই একটা সময় অনেকটা বড় একটা হিসাবের জায়গা তৈরি করে। অন্যদিকে যেটা বললাম, হিরোইজম ভার্সেস অ্যানিমালিস্টিক যে নেচার। অ্যানিমালিস্টিক বলতে আমরা প্রত্যেক রিলিজিয়ান পার্সপেক্টিভ, বিশেষ করে আমরা মুসলমান পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে কিভাবে আমাদের কোরআন হাদিস শয়তানিক প্রেক্ষাপটটাকে উল্লেখ করছে, প্রত্যেকটা হিউম্যান তারা কিভাবে ধারণ করে, সেম আমরা দেখতে পারি নেচারের দিকে। আলো এবং অন্ধকার, দিনের শেষে রাত, রাতের শেষে দিন। তো আমরা সায়েন্টিফিক ওয়েতে যদি দেখি ডারউইনের ইভলিউশন থিওরি, এগুলোতে আমরা যেটা বুঝতে পারি যে এখানে প্রত্যেকটা মানুষের ভিতরে হিডেন অ্যানিমালিস্টিক নেচার আছে। অ্যানিমালিস্টিক যে প্রেক্ষাপট সবসময় তারা নিষ্পেষিত হয়েছে, তো তাদের এটা একটা মোক্ষম সময় আসে নিজেকে কিভাবে প্রকাশিত করা যায় অ্যানিমালিস্টিক ওয়েতে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে অপরচুনিস্ট পিপল, যারা বিভিন্ন বিরোধী দল থেকে হোক বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের প্রচারণা হোক বা অর্থদানের মধ্য দিয়ে হোক, তারা যখন এই কালেকটিভ সমাবেশে নিজেদেরকে মিশিয়ে রাখে, তারা তখন এটাকে খুবই সুযোগের বিষয়টাকে বিবেচনা করে। এখানে দুইটা বিষয়, যারা পরিপূর্ণভাবে আন্দোলনের সাথে মিশে আছে তারা কিন্তু হিপনোটাইজড, তারা অনেক সময় বোঝে না যে তারা কি করতেছে। কিন্তু যারা এই সুযোগ সন্ধানী যে মানুষগুলো, তারা কিন্তু হিপনোটাইজ না, বরং তারা ওই আন্দোলনকারীদেরকে হিপনোটাইজড করতেছে, সেই সক্ষমতা তাদের আছে। তো এই কালেকটিভ গ্রুপকে তখন তারা কি করে?
একটা দিকে তাদেরকে ডাইরেক্ট অর্থাৎ তাদেরকে লিড করে, তখন তারা তাদের নেতৃত্বে কি করে, জ্বালাও পোড়াও ভাঙচুর হত্যা, নিজেকে হত্যার দিকে ঠেলে দিয়া অন্যকে হত্যা করা, এইগুলো তাদের ভিতরে আর কোনো অপরাধ বোধ কাজ করে না। তো এই সুবিধাগুলো এই সুযোগ সন্তানীরা কাজে লাগায়। যেটা বললাম যে পুকুরের যে অরিজিনাল যে পানির যে কালার, সেই কালারটা ভিন্ন ভিন্ন কালারে রূপান্তরিত হতে থাকে। তো তখন আন্দোলনের যে গতিবেগ, যেটা একটা মেসেজের উপরে বা একটা আইডিওলজির উপরে শুরু হয়েছিল, পরবর্তীতে এটা আর একটা আইডিওলজির উপর থাকে না, তখন সেটা সরকার পতনের দিকে চলে যায়। তো যাই হোক, এখানে আমরা যেটা সর্বোপরি যে কনক্লুশনের দিকে যাচ্ছি সেটা হচ্ছে কনসিকুয়েন্স। তো এই আন্দোলনের ফলে কি ধরনের কনসিকুয়েন্সগুলো ঘটে, ফলাফল কি আসে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা দেখছি যে যখন 2003 সালের 9 এপ্রিল সাদ্দাম সরকারের পতন ঘটল এবং অক্টোবরে 2011 মোহাম্মদ গাদ্দাফি সরকারের পতন ঘটল, তো এখানে পতনটা কারা করলো? যেটা আমি বললাম, এটা প্রথম মতো অভ্যন্তরীণ শক্তির মধ্য দিয়ে তারপরে এক্সটার্নাল শক্তি এখানে সমবেত হলো এবং তাদেরকে পতন ঘটানো হলো। তো এখানে জনগণের কি লাভ বা ক্ষতি, সেটা যদি আমরা বিবেচনা করি, প্রথমত জনগণ যখন সাদ্দাম হোসেনের গভর্নমেন্ট দ্বারা বা মোহাম্মদ গাদ্দাফির গভর্নমেন্টের দ্বারা শাসন হচ্ছিল, তো জনগণ কিন্তু খুবই তাদের মনের দিক থেকে তারা ভাবতেছিল নিষ্পেষিত হয়ে গেছে। সেম যখন আমরা একটা সংসার করতে থাকি, স্বামী হোক আর হাজব্যান্ড হোক, সেক্ষেত্রে আমরা দেখব যে হাজব্যান্ড যত ভালোই হোক বা স্ত্রী যত ভালোই হোক, একটা সময় তাদের কাছে মনে হয় যেন, বিশেষ করে যারা আক্রান্ত এক্সটার্নাল প্রভাব দ্বারা, তো তখন তারা ভাবতে থাকে যে মনে হয় অন্য কিছু ভালো হবে। তারা তিক্ততার মধ্য দিয়ে জীবনযাপন করে, মরিচিকার পিছনে ছুটতে থাকে, কিন্তু কখনো তার যে নিজস্ব, আমি বলবো না সর্বক্ষেত্রে বা সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে, তার নিজের ওয়াইফ অথবা হাজব্যান্ড, একটা সংসারের প্রতি যে ভালোবাসা, যে দায়বদ্ধতা, অন্য বাহিরের মানুষগুলো ওইভাবে কখনো যত্নশীল হবে না। এবং যখন তারা ওই ট্র্যাপের মধ্যে পড়ে, বাস্তবতার মুখোমুখি হয়, তখন তারা বোঝে যে তারা ভুল করছে। সো সেম রাষ্ট্রীয় ক্ষেত্রে, তো জনগণ যখন একটা স্পেসিফিক গভর্নমেন্ট রুলড হতে থাকে, তাদের কাছে ওইটা একটা তিক্ততার সৃষ্টি হয়। বিশেষ করে এখন গ্লোবালাইজড সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো জনগণের হাতের নাগালে, তো জনগণ কিন্তু খুব সহজেই ওয়েস্টার্ন কান্ট্রির যে নাগরিকদের অধিকারগুলো, সেটাকে তারা জাস্টিফাইড করতে পারে এবং তারা কিভাবে অধিকারগুলো পাচ্ছে সেটাও কিন্তু তারা কম্পেয়ার করতে পারে, তুলনা করতে পারে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু আরো বেশি উতলা হয়ে যায়। তো সেম ইরাক এবং লিবিয়ায় কিন্তু এই ঘটনাটা ঘটলো। এবং যখন সাদ্দাম হোসেন এবং মোহাম্মদ গাদ্দাফি সরকারের পতন ঘটল, জাতির জন্য যে মরিচিকাটা ছিল, তারা ভাবছিল যে হয়তো তারা ডেমোক্রেসিটাকে এস্টাবলিশ করবে, তারা উন্নত গভর্নমেন্ট পাবে, আদর্শিক গভর্নমেন্ট পাবে, আইডিওলজিক্যাল গভর্নমেন্ট পাবে, তাদের জন্য উন্নয়নের এবং তাদের কথা বলার যে স্বাধীনতা, সব কিছু এস্টাবলিশড হবে। কিন্তু তারা পরবর্তীতে দেখলো যে কমপ্লিটলি তাদের চিন্তারও বাইরে, তারা এখন অন্ধকার রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছে। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে যারা এই গভর্নমেন্টকে, সাদ্দাম হোসেন এবং গাদ্দাফিকে যারা হত্যা করলো এবং পতন ঘটালো, তারা কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে দেশের হিরো হয়ে গেল ইমোশনালভাবে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে কিন্তু এরা এখন দেশের ভিলেন। এবং সাদ্দাম হোসেন, গাদ্দাফি এরা কিন্তু আবার ইতিহাসের স্মরণেই হয়ে গেল, এরা দেশের হিরো হিসাবেই থেকে গেল এবং ইতিহাস এটাকেই কন্টিনিউ করবে। এই জন্য যেটা আমি বললাম যে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে যে স্বাধীনতা পাওয়া যায়, সেখানে সংখ্যাগরিষ্ঠ সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অভ্যন্তরীণ শক্তি সরকারের বিরুদ্ধে যখন কোনো কম্পিটেন্ট বা দায়বদ্ধ বা উন্নয়নকারী গভর্নমেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যেমন সাদ্দাম হোসেন বা গাদ্দাফি, তখন এদের জন্য অভিশাপ চলে আসে। এবং এটা স্রষ্টার নিয়ম, যে জাতি যে ধরনের শাসক চায়, সেই জাতিকে আল্লাহ সেই ধরনের শাসকই পুরস্কৃত করে। তো যাই হোক, এখন বাংলাদেশের প্রেক্ষাপট আমরা দেখতে চাই, বাংলার জনগণ কি প্রত্যাশা করে। তো যাই হোক, আমি আর একটা বিষয়ে কথা বলবো, সেটা গণতন্ত্র কি এবং গণতন্ত্র কি সব রাষ্ট্রের জন্য প্রয়োজন। তো যাই হোক, আমার নেক্সট অডিও বা ভিডিওতে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। ওইটা
যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই আন্দোলনের প্রেক্ষাপটটাও বুঝতে পারবো। এটার সাথে এটা খুবই গভীর সম্পর্ক রয়েছে। তো ঠিক আছে, ভালো থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।